হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি স্থির তড়িৎ অধ্যায়টা। প্রথমে আমরা একটু বেসিক অংশটুকু আলোচনা করে নেব ব্ল্যাকবোর্ডের মধ্যে, তারপর আমরা চলে যাব অঙ্কের মধ্যে, গাণিতিক সলিউশনের মধ্যে। প্রথমে চলে নিই, একটু শুরু করে নিই স্থির তড়িতের বেসিক নিয়ে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ভাইয়া স্থির তড়িৎ। স্থির তড়িৎ বলতে কি বোঝানো হয়? যে তড়িৎ স্থির, অর্থাৎ তড়িৎ তো আমরা তড়িৎ কখন পাই? যখন ইলেকট্রন চলাচল করে তখন তড়িৎ পাই। যখন ইলেকট্রন চলমান থাকে তখন যে তড়িৎ সৃষ্টি হয় ওইটাকে আমরা বলে থাকি চলতড়িৎ। যখন ইলেকট্রন স্থির থাকে কোনো পরিবাহীর মধ্যে তখন যে তড়িৎ সৃষ্টি হয় ওই তড়িৎকে আমরা বলে থাকি হচ্ছে ভাইয়া স্থির তড়িৎ। এখন আমরা যদি স্থির তড়িতের বেসিকের মধ্যে জাপায়া পড়ি, তাইলে শুরু করি চার্জ দিয়ে। ভাইয়া চার্জ হচ্ছে দুই ধরনের। চার্জ কত ধরনের ভাইয়া? চার্জ হচ্ছে দুই ধরনের, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এটা একটু মাথায় রাখো। অর্থাৎ পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। কিন্তু ভাইয়া বিপরীতধর্মী চার্জ অর্থাৎ পজিটিভের সাথে নেগেটিভ অথবা নেগেটিভের সাথে পজিটিভ বিপরীতধর্মী অর্থাৎ বিপরীত সাইন যুক্ত চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। নেগেটিভ পজিটিভ চার্জ পরস্পরকে ভাই কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করবে। এখন আমরা চলে আসি এই চার্জ বা আধান। যদি আমরা একটা চার্জ অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। এখন আমরা একটা নিরপেক্ষ বস্তুকে একটা পজিটিভ দণ্ড দিয়ে নেগেটিভ বানাবো। কিভাবে একটা পজিটিভ দ্বন্দ্ব দিয়ে একটা নেগেটিভ বানাবো, কিভাবে বানাবো একটু দেখে নিই। ধরে নি এটা কিন্তু হচ্ছে ভাইয়া নিরপেক্ষ দণ্ড। নিরপেক্ষ দণ্ড মানে কি? যতগুলো পজিটিভ আধান রয়েছে ততগুলো নেগেটিভ আধান রয়েছে। অর্থাৎ এখানে যদি 5টা পজিটিভ আধান থাকে তাইলে 5টা নেগেটিভ আধান থাকবে। তাইলেই তো এটা কি হবে ভাইয়া? নিরপেক্ষ হবে। এই নিরপেক্ষ দণ্ডের কাছে আমরা যদি একটা পজিটিভ দণ্ড নিয়ে আসি তাইলে কি হয় একটু দেখো। অর্থাৎ এই নিরপেক্ষ দণ্ডের কাছে একটা পজিটিভ দ্বন্দ্ব নিয়ে আসলাম। এটা কিন্তু হচ্ছে ভাইয়া নিরপেক্ষ। এই নিরপেক্ষ দণ্ডের কাছে আমরা একটা ভাইয়া নিয়ে আসলাম পজিটিভ দণ্ড। পজিটিভ দণ্ড। পজিটিভ দণ্ড মানে কি ভাইয়া? সবগুলো হচ্ছে পজিটিভ চার্জ। ধরে নিচ্ছি আমরা এখানে পজিটিভ চার্জ আছে 5টা। যখন ভাইয়া পজিটিভ দণ্ড নিয়ে আসবা তখন নিরপেক্ষ পদার্থের মধ্যে যে সমস্ত নেগেটিভ চার্জ রয়েছে ওইগুলো পজিটিভ চার্জের আকর্ষণের কারণে নিরপেক্ষ দণ্ডের পজিটিভ প্রান্তে চলে আসবে। অর্থাৎ পজিটিভ দণ্ড যেখানে রয়েছে নিরপেক্ষর মধ্যে যতগুলো নেগেটিভ চার্জ রয়েছে ওইগুলো কিন্তু ভাইয়া এখানে আটকে যাবে। কেন ভাইয়া এরকম কেন হচ্ছে? কারণ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে পজিটিভ দণ্ডের কাছে নেগেটিভ দণ্ডের মধ্যে বিদ্যমান নেগেটিভ চার্জগুলো কাছাকাছি চলে এসেছে। কিন্তু সমধর্মী চার্জ ভাইয়া পরস্পরকে বিকর্ষণ করে। যেহেতু ভাইয়া এগুলো পজিটিভ চার্জ, পজিটিভকে বিকর্ষণ করবে, দ্যাটস ওয়াই ভাইয়া পজিটিভ চার্জগুলো এই নিরপেক্ষ দণ্ডের বিপরীত পাশে চলে যাবে। অর্থাৎ পজিটিভ চার্জ যে পাশে আছে
ওই পজিটিভ চার্জের ভাইয়া বিপরীত পাশে চলে যাবে। যেহেতু ভাইয়া এই নেগেটিভ আধানগুলো এই পজিটিভ দণ্ডের কারণে বদ্ধ রয়েছে, অর্থাৎ এগুলো ভাইয়া আকৃষ্ট রয়েছে, এগুলো কিসের প্রতি আকৃষ্ট? এই পজিটিভ দণ্ডের পজিটিভ সাইনগুলোর কাছে এগুলো আকৃষ্ট রয়েছে, দ্যাটস ওয়াই ভাইয়া এগুলো ভাইয়া বদ্ধ। যেহেতু এগুলো এই চার্জগুলোর জন্য এই চার্জগুলোকে আটকে রয়েছে, দ্যাট মিনস এটা বদ্ধ, অর্থাৎ যেহেতু আটকা তাই এগুলোকে আমরা বলি বদ্ধ আধান, বদ্ধ আধান। কিন্তু ভাইয়া এই পজিটিভ চার্জগুলো তো ভাইয়া এই পজিটিভ চার্জগুলোকে বিকর্ষণের কারণে এই নিরপেক্ষ দণ্ডের বিপরীত পাশে চলে গেছে, অর্থাৎ যে পাশে পজিটিভ দণ্ড রয়েছে তার বিপরীত পাশে চলে গেছে, দ্যাটস ওয়াই ভাইয়া এগুলো মুক্ত আধান, কারণ এগুলো তো ভাইয়া কোনো আকর্ষণ করতেছে না, দ্যাটস ওয়াই এগুলো মুক্ত আধান। এটা কিন্তু ভাইয়া হচ্ছে ফার্স্ট চিত্র। যদি সেকেন্ড চিত্রের দিকে একটু আমরা যদি তাকাই, এই পজিটিভ দণ্ডটা নিয়ে আসলাম, ভাইয়া এই নিরপেক্ষ দণ্ডকে ভাইয়া যদি যেহেতু ভাইয়া এই আধানগুলো এই পজিটিভ দণ্ড দ্বারা আকৃষ্ট রয়েছে এবং এই পজিটিভ চার্জগুলো কিন্তু ভাইয়া নিরপেক্ষ দণ্ডের বিপরীত পাশে রয়েছে, এখন যদি ভাইয়া আমরা এটাকে যদি ভাইয়া ভূগর্ভস্থ করি, এগুলোকে যদি ভাই আমরা যদি এখন যদি ভূগর্ভস্থ করি, অর্থাৎ পৃথিবীর সাথে সংযুক্ত করি, মনে রাখবা পৃথিবীর বিভব হচ্ছে শূন্য। পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব শূন্য। আর এখানে যেহেতু পজিটিভ চার্জ জমা হয়েছে তাই এখানে কতগুলো বিভব জমা হয়েছে, দুইটা বিভব কখনো যদি একটা তার দ্বারা সংযুক্ত করে দাও তাইলে কখনো সমান না হয়ে থাকবে না, অর্থাৎ তাদের মধ্যে চার্জের পরস্পর চলাচলের কারণে ওদের বিভব যতক্ষণ পর্যন্ত না শূন্য হয় ততক্ষণ পর্যন্ত চার্জের বিনিময়ে হলেও ওইগুলো সমান হয়ে থাকবে। যেহেতু ভাইয়া এখানে পজিটিভ আর তো পৃথিবীর বিভব তো ভাইয়া জিরো, পৃথিবীর বিভব জিরো হওয়ার কারণে এগুলোকেও তো ভাইয়া জিরো হতে হবে, দ্যাটস ওয়াই ভাইয়া এই পৃথিবী থেকে নেগেটিভ চার্জ যাবে। কয়টা পজিটিভ চার্জ? 5টা পজিটিভ চার্জ, তাই আমি 5টা নেগেটিভ চার্জ দিলাম। এই 5টা নেগেটিভ চার্জ গিয়ে এই মুক্ত আধানগুলোকে ভাইয়া শূন্য করে ফেলবে। কেন? কারণ পৃথিবীর বিভব শূন্য, তাই সবাই ওকে ওর বিভবের মতো বানাতে চাইবে, তাই পৃথিবীর বিভব যেহেতু শূন্য তাইলে এই ঋণাত্মক আধানগুলো পৃথিবী থেকে গিয়ে এই মুক্ত আধানগুলোকেও ভাইয়া শূন্য করে ফেলবে। তাইলে ভাইয়া পরবর্তী চিত্রটা হবে ভাইয়া এই পজিটিভ দণ্ডগুলো থাকবে, কিন্তু ভাইয়া এই নিরপেক্ষ দণ্ডের মধ্যে এগুলো তো ভাইয়া শূন্য হয়ে গেছে, এগুলো যেহেতু শূন্য হয়ে গেছে ভাইয়া তখন শুধুমাত্র নেগেটিভ চার্জগুলো বদ্ধ থাকবে। এখন ভাইয়া এই পজিটিভ দণ্ডের কারণে এই নেগেটিভ চার্জগুলো অর্থাৎ এই নিরপেক্ষ দণ্ডের নেগেটিভ চার্জগুলো আকৃষ্ট রয়েছে। যদি আমরা তৃতীয় চিত্রে যদি এই পজিটিভ দণ্ডটা যদি ভাইয়া সরাই ফেলি তাইলে ভাইয়া এই নেগেটিভ চার্জগুলো এই পরিবাহীর এক প্রান্তে অবস্থান না করে সমস্ত এলাকা জুড়ে পরিবাহীর অবস্থান করবে। যদি আমরা যদি তৃতীয় ধাপে এই পজিটিভ দণ্ডটা সরাই ফেলি তাইলে ভাইয়া এই পরিবাহীর মধ্যে নেগেটিভ চার্জগুলো সমস্ত এলাকা জুড়ে বিচরণ করবে। যেহেতু এখানে পজিটিভ দণ্ড নিয়ে ফেলছি তাই ওই পজিটিভ দণ্ড আর আঁকলাম না তৃতীয় ধাপে, দ্যাটস ওয়াই ভাইয়া এই নেগেটিভ চার্জগুলো ভাইয়া এই পজিটিভ দণ্ডের সমস্ত এলাকা জুড়ে কি করবে ভাইয়া? বিচরণ করবে। এভাবে ভাইয়া তোমরা ভাইয়া
নেগেটিভ দণ্ডের সাহায্যে একটি নিরপেক্ষ দণ্ডকে পজিটিভ চার্জে রূপান্তরিত করতে পারো। এখানে যেহেতু পজিটিভ দণ্ডের সাহায্যে আমি নিরপেক্ষ, এখানে যেমন আমি পজিটিভ দণ্ডের সাহায্যে নেগেটিভ অর্থাৎ নিরপেক্ষ দণ্ডকে নেগেটিভ দণ্ডে রূপান্তরিত করতে পারিছি, তাই তোমরাও কিন্তু একটা নেগেটিভ দণ্ড নিয়ে একটা নিরপেক্ষ দণ্ডকে পজিটিভ দণ্ডতে রূপান্তরিত করতে পারবা। আশা করি বুঝতে পারছো। আমি আরেকটা টপিক পড়াই দিই, ওইটা হচ্ছে তুমি যদি খাসকে যদি সিল্কের কাপড় দ্বারা ঘষো, তুমি যদি ভাইয়া খাসকে সিল্কের কাপড় দ্বারা ঘষো, কাঁচকে যদি সিল্কের কাপড় দ্বারা যদি তুমি ভাইয়া খাঁজকে যদি ঘষাও, তাইলে ভাইয়া সিল্ক হবে নেগেটিভ চার্জ যুক্ত এবং খাঁজ হয়ে যাবে পজিটিভ চার্জ যুক্ত। এটা তোমরা এখন বলতে পারো ভাইয়া এটা ভাইয়া কেমনে হয়েছে? তুমি যখন কোনো খাঁজকে একটা সিল্কের কাপড় দ্বারা ঘষলা, তখন সিল্কের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতা কি? ইলেকট্রন খাওয়ার প্রবণতা, ইলেকট্রন খাওয়ার আকৃষ্টতা। ইলেকট্রন খাওয়ার আকৃষ্টতার কারণে খাঁজ থেকে সমস্ত নেগেটিভ চার্জগুলো সিল্কের মধ্যে এসে পৌঁছালো। যেহেতু কেন? কারণ সিল্কের ভাইয়া ইলেকট্রন আসক্তি বেশি, আর কাঁচের মধ্যে যে পজিটিভ চার্জগুলো বিদ্যমান রইল ওইগুলো কিন্তু ভাইয়া কাঁচের মধ্যে থেকে যাবে। কারণ ভাইয়া সিল্ক ভাইয়া নেগেটিভ চার্জ খায়, কারণ ওর ইলেকট্রন আসক্তির মান বেশি কাঁচের তুলনায়। দ্যাটস ওয়াই ভাই সিল্ক নেগেটিভ চার্জযুক্ত হয় আর কাঁচ হয় পজিটিভ চার্জযুক্ত। তোমাদের বই আরেকটা উদাহরণ আছে, ওইটা হচ্ছে প্লাস্টিক আর পশমি কাপড়ের উদাহরণ। প্লাস্টিক, পশমি কাপড়। যদি ভাইয়া প্লাস্টিক আর পশমি কাপড়কে যদি ভাইয়া তোমরা যদি ঘষাও, তোমরা দেখতে পারবা প্লাস্টিকের ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। যেহেতু ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাইলে ভাইয়া প্লাস্টিক পশমি কাপড়ের ঋণাত্মক আধানগুলো নিজেকেই ও হয়ে যাবে নেগেটিভ চার্জ যুক্ত। আর ভাইয়া পশমি কাপড়ের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা প্লাস্টিকের তুলনায় কম, তাইলে পশমি কাপড় থেকে সমস্ত নেগেটিভ চার্জগুলো তো ভাইয়া প্লাস্টিক খেয়ে ফেললো, তাইলে অবশিষ্ট রইল কি? পজিটিভ চার্জ। তাইলে পশমি কাপড় হবে পজিটিভ চার্জ যুক্ত। এখন ভাই আসো এক একটা টপিকের মধ্যে যাবাই পড়ি স্থির রীতি। প্রথমে আমরা যে টপিকটা পড়বো ওইটা হচ্ছে কুলম্বের সূত্র। যদি ভাই কুলম্বের সূত্রের দিকে তাকাই, তাইলে দুইটাই আধান থাকবে। এখন যদি ভাইয়া আমি দুইটার সেন্টার একটু যোগ কইরা দিই, অর্থাৎ দুটার সেন্টার যুক্ত করে দিয়েছি। ধরো তুমি এখানে চার্জ রয়েছে কিউ পরিমাণ, অর্থাৎ এখানে চার্জ রয়েছে Q1 পরিমাণ আর এখানে চার্জ রয়েছে Q2 পরিমাণ। আর এই দুটি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ধরে নিই আমরা R। যেহেতু এটা চার্জ, এটাও চার্জ মানে এটা ভাইয়া হয়তো পজিটিভ চার্জ হবে,
নয়তো নেগেটিভ চার্জ হবে। পজিটিভ চার্জ হলে বিকর্ষণ করবে আর নেগেটিভ চার্জ হলে আকর্ষণ করবে। এখন কুলম্বের সূত্রটা বলে, কুলম্বের সূত্র বলে ভাইয়া, কুলম্বের সূত্র বলে ভাইয়া, কুলম্বের সূত্র বলে ভাইয়া, কুলম্বের বল হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের ভাইয়া সমানুপাতিক। আর চার্জ দ্বয়ের, যেহেতু চার্জ দ্বয়ের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল রয়েছে, ওই আকর্ষণ বা বিকর্ষণ বলটা চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং চার্জ দ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি ভাই আমরা যদি দুইটা সূত্র এক করি, তাইলে আমরা পাবো F is proportional to এখন যদি ভাইয়া এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা ভাইয়া তুলে দিই, তাইলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পাবো। এই ধ্রুবকটার নাম হচ্ছে কুলম্বের ধ্রুবক। এই ধ্রুবকের নাম হচ্ছে কুলম্বের ধ্রুবক। এই ধ্রুবকের মান মাধ্যমের উপর নির্ভর করে। এই কিন্তু ধ্রুবকের মান কিসের উপর নির্ভর করে ভাইয়া? মাধ্যমের উপর নির্ভর করে। এই ধ্রুবকের মানটা ভাইয়া নির্ভর করে মাধ্যমের উপর। আর ভাইয়া শূন্য মাধ্যমে এই ধ্রুবকের মান ধরে নেওয়া হয় 11 ভাইয়া শূন্য মাধ্যমে ভাইয়া এই ধ্রুবকের মান ধরে নেওয়া হয় হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। এটা হয়ে গেছে ভাইয়া কুলম্বের সূত্র। আরেকটা টপিক ভাইয়া মাথায় রাখো, এই যে আমরা চার্জগুলো বলতেছি, এই চার্জগুলোর ভাই একটা সূত্র রয়েছে। এই চার্জগুলোর মান হচ্ছে ভাইয়া ইলেকট্রনের চার্জের n গুণিতক আকারে। অর্থাৎ এই চার্জগুলোর মান হচ্ছে, অর্থাৎ এই চার্জগুলো বের করার সূত্র হচ্ছে ইলেকট্রনের চার্জের n গুণিতক। ধরো এটা একটা চার্জ, পজিটিভ অথবা নেগেটিভ চার্জ। এই পজিটিভ অথবা নেগেটিভ চার্জের সর্বনিম্ন মান হচ্ছে ভাই ইলেকট্রনের চার্জের সমান। এই সূত্রের মধ্যে ভাই আমরা মান বিবেচনা করব না। আমরা জানি ইলেকট্রনের চার্জের মান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। কিন্তু ভাইয়া এই সূত্রের ক্ষেত্রে ভাইয়া আমরা এই নেগেটিভ সাইন বিবেচনা করব না। এই নেগেটিভ সাইনটা ভাইয়া বিবেচনা করব না। কেন করব না? কারণ চার্জের মানও তো ভাইয়া পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। যেহেতু পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে, তাইলে আমরা এখানে শুধুমাত্র ভাইয়া মান বিবেচনা করতেছি। কারণ এটা হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যা। এই এনটা হচ্ছে ভাইয়া কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। অর্থাৎ ইলেকট্রনের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো ভাইয়া আর এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ভাইয়া নেগেটিভ হতে পারে না। দ্যাটস ওয়াই ভাইয়া এখানে ইলেকট্রনের চার্জ আমরা পজিটিভ বসাবো। কেন? আমরা শুধুমাত্র মান বিবেচনা করতেছি, আমরা এখানে সাইন বিবেচনা করতেছি না। এটা হয়ে গেল কুলম্বের সূত্র। এবার ভাই আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের মধ্যে। তড়িৎ প্রাবল্য কি ভাইয়া? তড়িৎ প্রাবল্য হচ্ছে ভাইয়া 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল।
তড়িৎ প্রাবল্য হচ্ছে ভাইয়া 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। ধরে নাও ভাইয়া এখানে চার্জ রয়েছে কিউ পরিমাণ, আর এখানে চার্জ রয়েছে কিউ পরিমাণ, আর এই দুইটার ভাইয়া মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাইলে ভাইয়া কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে এটা হচ্ছে কুলম্বের সূত্র অনুযায়ী ভাইয়া এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। এই বলটা কিন্তু ভাইয়া এই কিউ কুলম্ব, এই ক্যাপিটাল কিউ কুলম্ব চার্জটা স্মল কিউ কুলম্ব চার্জের উপর ভাইয়া একটা আকর্ষণ বা বিকর্ষণ বল রয়েছে। ধরে নি কিউ কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল এফ, তাইলে ভাইয়া 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল, কারণ ভাইয়া 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বলকেই তো ভাইয়া আমরা কি বলে থাকি ভাইয়া, তড়িৎ প্রাবল্য বলে থাকি। তাইলে 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল হচ্ছে ভাইয়া এফ বাই কিউ। তাইলে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা অনুসারে ভাইয়া এটাই তো ভাইয়া কি তড়িৎ প্রাবল্য। এখন ভাইয়া এফ সমান ভাইয়া আমরা কত পেয়েছি? এফ সমান আমরা পেয়েছি কোন, যদি ভাই আমরা কিউ আর কিউ কেটে দিই তাইলে তড়িৎ প্রাবল্য ই সমান ভাই আমরা পেয়ে যাব তাইলে আমরা এখান থেকে ভাইয়া তড়িৎ প্রাবল্যের দুইটা সূত্র পেয়েছি। একটা সূত্র হচ্ছে ভাইয়া এটা, আরেকটা সূত্র হচ্ছে ভাইয়া এইটা। অর্থাৎ আমরা তড়িৎ প্রাবল্যের ভাইয়া দুইটা সূত্র পেয়েছি। যদি ভাইয়া দুইটা সূত্রকে ভাইয়া একত্রে লিখতে যাই, ই সমান এফ বাই কিউ অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মান প্রযুক্ত বলকে যদি ওই স্থানের বল দ্বারা, তুমি যদি ভাইয়া যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বিবেচনা করতে চাও ওই বিন্দুর উপর প্রযুক্ত বলকে যদি ভাইয়া তোমরা যদি ওই বিন্দুর, ধরে নাও তুমি কিউ বিন্দুর তড়িৎ প্রাবল্য বের করতে চাও, যদি ভাইয়া তোমরা যদি কিউ আধানের তড়িৎ প্রাবল্য বের করতে চাও তাহলে কিউ আধানের উপর প্রযুক্ত বলকে যদি ভাইয়া তোমরা কিউ আধান দ্বারা ডিভাইডেড করে দাও তাইলে ভাইয়া তোমরা তড়িৎ প্রাবল্য পেয়ে যাবা। আবার যদি বলে ভাইয়া এখানে তোমাকে বলেছে মাত্র কিউ আধান হতে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য কত, তখন তুমি ভাইয়া বের করতে পারবা ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার। কে কিউ বাই আর স্কয়ার, অর্থাৎ কিউ আধান থেকে আর দূরত্বে কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য হচ্ছে কে কিউ বাই আর স্কয়ার। এই টপিকটা হয়ে গেল তড়িৎ প্রাবল্য। এখন তড়িৎ প্রাবল্যের মধ্যে ভাইয়া কতগুলো কেস বিদ্যমান। এখন আমি তোমাদেরকে কি এখন কিন্তু তড়িৎ প্রাবল্য থেকে কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষার মধ্যে সৃজনশীলের গ প্রশ্নটা হয়ে থাকে, বলা হয়ে থাকে কোথায় তড়িৎ প্রাবল্যের মান শূন্য।
একটা কথা মাথায় রাখবা, তড়িৎ প্রবাহের মান কোথায় শূন্য এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে ছোট চার্জের আশেপাশেই 1 কুলম্ব চার্জ স্থাপন করলে তুমি ভাইয়া তড়িৎ প্রাবল্য শূন্য পেয়ে থাকবা। ধরো ভাইয়া এটা হচ্ছে 5 কুলম্ব আর এটা হচ্ছে 2 কুলম্ব। এখন তোমাকে বলা হচ্ছে এই 5 কুলম্ব ও 2 কুলম্বের সরলরেখার মধ্যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তড়িৎ প্রাবল্য শূন্য হবে বললে তোমরা প্রথমে একটা সরলরেখা আঁকা ফেলবা। ফাইভ কুলম্ব ও 2 কুলম্বের মধ্যে কোন বিন্দুতে রাখলে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখন তড়িৎ প্রাবল্য শূন্য কখন হবে? তড়িৎ প্রাবল্য শূন্য কখন হবে? যখন লব্ধি শূন্য হবে, অর্থাৎ যদি তুমি এখানে 1 কুলম্ব চার্জ স্থাপন করো, যদি তুমি এখানে 1 কুলম্ব চার্জ স্থাপন করো তাহলে 5 কুলম্ব চার্জ যেহেতু সমধর্মী, এটাও পজিটিভ এটাও পজিটিভ, পজিটিভ পজিটিভকে বিপরীত দিকে বিকর্ষণ করবে। আর এই 2 কুলম্ব যেহেতু পজিটিভ, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে। পজিটিভ পজিটিভকে যদি বিকর্ষণ করে তাইলে তো ভাইয়া তড়িৎ প্রাবল্য শূন্য হওয়া সম্ভব। এখন ধরে নাও এখানে যদি একটা তো বিবেচনা করি, এখন কথা হচ্ছে ভাইয়া এটা কি 5 কুলম্বের পাশে অবস্থিত নাকি 2 কুলম্বের পাশে অবস্থিত। আমি বলেছিলাম তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা। তড়িৎ প্রাবল্য শূন্য তখনই হবে যখন বলদ্বয় বিপরীত ক্রমে অবস্থিত, অর্থাৎ একটা বল এই পাশে হলে আরেকটা বল এই পাশে হতে হবে। যেমন এই 5 কুলম্ব ভাইয়া এই 1 কুলম্ব চার্জকে ভাইয়া বিকর্ষণ করবে এইদিকে, ধরে নাও F1 বলে। আর এই 2 কুলম্ব চার্জ এই 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে এইদিকে। এই বিকর্ষণ বলের মান হচ্ছে F1। আর এই F1 বিকর্ষণ কিন্তু ভাইয়া দিতেছে এই 5 কুলম্ব চার্জ। এটা কিন্তু ভাই একটু মাথায় গেঁথে নাও। এই F1 বল অর্থাৎ এই বিকর্ষণ বল F1 বলটা 2 কুলম্ব দিচ্ছে না, এই F1 বলটা দিচ্ছে 5 কুলম্ব। অর্থাৎ 5 কুলম্ব 1 কুলম্বকে ওই পাশে ঠেলে দিবে, আর 2 কুলম্ব ভাইয়া এই 1 কুলম্বকে তার বিপরীত পাশে ঠেলে দিবে। কেন? কারণ তারা ভাইয়া সমধর্মী, যেহেতু এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ। এই 2 কুলম্ব ধরো প্লাস এই 1 কুলম্ব চার্জকে বিপরীত পাশে F2 বলে ছেড়ে দিল। এখন ভাইয়া তোমাকে প্রশ্ন বলেছে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে। তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য? তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে? প্রাবল্য শূন্য সেখানেই হবে, শর্টকাট মাথায় রাখতে পারো, ছোট আধানের পাশে। তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে? ছোট আধানের পাশে। আরেকটা শর্টকাট মাথায় রাখতে পারো, যদি দুইটাই পজিটিভ চার্জ হয়, পজিটিভ এন্ড পজিটিভ চার্জ হয়, তাহলে ভাইয়া প্রাবল্য শূন্য হবে তাদের মাঝখানে।
কিন্তু ভাইয়া ছোটটার পাশে, মাঝখানে কিন্তু কোনটার পাশে ভাইয়া? ছোটটার পাশে। আবার যদি ভাইয়া এরা যদি ভাইয়া নেগেটিভ হয়ে থাকে তখনও ভাইয়া এটা প্রযোজ্য, অর্থাৎ সমধর্মী হলেই মাঝখানের কোনো বিন্দুতে প্রাবল্য কি হবে ভাইয়া? শূন্য হবে। যদি ভাইয়া বিপরীতধর্মী হয়ে থাকে, যদি ভাই বিপরীতধর্মী হয়ে থাকে অর্থাৎ একটা পজিটিভ আদান আর একটা নেগেটিভ আদান, তাইলে ভাইয়া মাঝখানে হবে না, তাইলে হবে তাদের সংযোজক রেখার বাইরে। কোন আদানের বাইরে? এইখানেই দেওয়া আছে, কোন আদানের বাইরে? ছোট আদানের পাশে। ছোট আদানের পাশে, অর্থাৎ পজিটিভ পজিটিভ হলে তাইলে ভাইয়া তড়িৎ প্রাবল্য শূন্য হবে কোথায় ভাইয়া? এই দুটি সরলরেখার বাইরে একটা কোনো বিন্দুতে। বাইরে লিখে দিলাম, এটা একটু আমি দেখাই দিই এখন। ধরো ভাই এটা হচ্ছে ভাইয়া 10 কুলম, এগুলো ভাই আমি ভাইয়া ধরে নিচ্ছি। এটা হচ্ছে 10 কুলম আর এটা ধরো -5 কুলম। এখন তো ভাই এটা পজিটিভ আদান আর এটা নেগেটিভ আদান। আমি বলেছিলাম বিপরীতধর্মী আদান কি করে ভাইয়া? পরস্পরকে আকর্ষণ করে, আর সমধর্মী আদান পরস্পর বিকর্ষণ করে। কি বলেছিলাম? একটা যদি প্রাবল্য কোথায় শূন্য হবে? ছোট আদানের পাশে, ঠিক আছে। কখন, কোন ক্ষেত্রে? যদি ভাইয়া পজিটিভ আর নেগেটিভ আদান, দেখো একটা এখানে একটা পজিটিভ আদান আর একটা নেগেটিভ আদান, তখন ভাইয়া আর সংযোজক রেখার ভিতরে প্রাবল্য শূন্য হবে না। প্রাবল্য কোথায় শূন্য হবে? সংযোজক রেখার বাইরে। এখন সংযোজক রেখার বাইরে তো ভাইয়া এখানেও একটু বাইরে জায়গা আছে, এখানেও একটা বাইরে জায়গা আছে। এখন কি এই পাশে হবে নাকি এই পাশে হবে? এটাও বলেছি, কোথায় দেখো? ছোট আদানের পাশে। এখানে মান বিবেচিত হবে না, -5 কুলম না 10 কুলম, এটা বিবেচিত নয়। ছোট আদানের পাশে মান বিবেচনায়। যদি ভাই আমরা যদি ভাই এখানে যদি শুধুমাত্র মানটাই যদি বিবেচনা করতে চাই, এটা 10 কুলম এটা 5 কুলম, তাইলে 10 কুলম ছোট নাকি 5 কুলম ছোট? ডেফিনেটলি 5 কুলম ছোট। দ্যাটস ওয়াই ভাইয়া এই 5 কুলমের পাশেই কিন্তু ভাইয়া কি প্রাবল্য শূন্য হবে, কারণ ছোট আদানের পাশেই প্রাবল্য শূন্য। যদি পজিটিভ পজিটিভ হয় তাইলে মাঝখানে, যদি পজিটিভ নেগেটিভ হয় তাইলে বাইরে। কোনটার বাইরে? ছোটটার বাইরে। এখানে ভাই শুধুমাত্র মানটাই বিবেচনা করব। এখন 10 কুলম ছোট নাকি 5 কুলম ছোট? ডেফিনেটলি 5 কুলম ছোট, তাইলে 5 কুলমের বাইরে কিন্তু ভাইয়া কি প্রাবল্য শূন্য হতে চাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি ভাইয়া 1 কুলম চার্জ স্থাপন করি, তড়িৎ প্রাবল্য শূন্য কোথায়? যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে ভাইয়া, তুমি ভাইয়া ওই বিন্দুতে চোখ বন্ধ করে 1 কুলম চার্জ স্থাপন করে ফেলবে। যেহেতু বিপরীতধর্মী, তাই তাদের সরলরেখার বাইরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কেন ভাইয়া? তড়িৎ প্রাবল্য শূন্য তখনই হবে যখন বলদ্বয় বিপরীত ক্রমে হয়। যেমন -5 কুলম এই প্লাস 1 কুলমকে মাইনাস প্লাসকে কি করে ভাইয়া? আকর্ষণ করে, ও এদিকে আকর্ষণ করবে। কিন্তু 10 কুলম এই প্লাস 1 কুলমকে কি করবে ভাইয়া? বিকর্ষণ করবে। যেহেতু দুইটা বিপরীত ক্রমে, তখনই ভাইয়া প্রাবল্য শূন্য হবে। এটা একটু মাথায় রাখো। তাই আমি এইগুলো বিবেচনা করে তোমাদেরকে এই শর্টকাটটা দেখাই দিলাম। এখন তো ভাই এগুলো হয়ে গেছে। এখন যেহেতু 2 কুলম 5 কুলম, ধরে নি 2 কুলম থেকে x মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমি এটা একটু কপি করে নিই,
সেন্ট্রাল কাট সেন্ট্রাল ওয়েস্ট। ধরে নিই 2 কুলম্ব থেকে x মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখান থেকে এখানে তড়িৎ প্রাবল্য ধরো, অর্থাৎ x মিটার দূরত্বে ধরে নিই এটা হচ্ছে a বিন্দু, আর এটা b বিন্দু, আর এটা c বিন্দু। c বিন্দু থেকে x মিটার দূরত্বে b বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আর ধরে নিই এই দুইটা বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখাটার দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের টোটাল দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ দুটা বৃত্তের কেন্দ্রের টোটাল সংযোজক রেখাটির দৈর্ঘ্য হচ্ছে ধরে নিই এল বা আর ধরে নিই আর। তাইলে এটা যদি এক্স হয় ভাইয়া, এটা কত হবে ভাইয়া? এটা ভাইয়া হবে আর মাইনাস এক্স মিটার, কারণ ভাইয়া টোটাল আর মিটার, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত টোটাল দূরত্বটা হচ্ছে আর। আর ওখান থেকে যদি আমি যদি এটা যদি এক্স মিটার ধরে নিই, তাহলে এটা হবে আর মাইনাস এক্স মিটার। প্রাবল্য শূন্য। যেহেতু ভাইয়া প্রাবল্য শূন্য কখন হবে? বলের লব্ধি যখন শূন্য হবে। আর যদি বলের লব্ধি শূন্য হতে হয়, তাইলে মান সমান হতে হবে, দিক বিপরীত ক্রমে হতে হবে। যেহেতু আমরা মান সমান এবং দিক বিপরীত ক্রমে, যেহেতু মান সমান হতে হবে ভাইয়া, তাইলে এটাকে ধরে নিচ্ছি আমি F1 আর এটা F2। প্রাবল্য শূন্য হতে হলে ভাইয়া অবশ্যই বলের মান সমান হতে হবে। বলের মান যদি সমান না হয়, তাইলে ভাইয়া তুমি ভাইয়া কখনো প্রাবল্য শূন্য পাবা না। এখন F1 কে দিচ্ছে ভাইয়া? এই 5 কুলম্ব চার্জটাই তো ভাইয়া F1 ধাক্কাটা দিচ্ছে, কারণ এই 5 কুলম্ব এই পজিটিভ আধানকে এই পাশে ধাক্কা দিবে, আর এই পজিটিভ আধানকে এই পাশে ধাক্কা দিবে। তাইলে 5 কুলম্ব দিচ্ছে তো ভাইয়া তোমার F1 ধাক্কা, আর 2 কুলম্ব দিচ্ছে তো ভাইয়া তোমার F2 ধাক্কা। এখন এই দুটা বলের সূত্রটা যদি বসাই দিই, কুলম্বের সূত্র, তাইলে আমরা কি পাবো? F1 সমান চার্জের মান 5 ইন্টু এখানে চার্জের মান রয়েছে কত? 1, আর ধ্রুবক তো আছে কে, ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন এই দুইটা দৈর্ঘ্য কত? আর মাইনাস এক্স। আর F2 ভাইয়া কোন চার্জ দিচ্ছে? 2 কুলম্ব আর 1 কুলম্ব। তখন এটা হচ্ছে ধ্রুবক, কুলম্বের ধ্রুবক 2 কুলম্ব আর 1 কুলম্ব, আর দৈর্ঘ্যটা কত? এক্স স্কয়ার। এখন উভয় পাশ থেকে কে বাদ দিয়ে দিলাম, আর 1 বাদ। এখন যদি আর গুণন করে দিই, যদি ভাই একটু বিপরীতকরণ করি, বিপরীতকরণ করে এখন ভাইয়া এই রুটটা যদি সমানের ওই পাশে পাঠাই দিই, তাহলে বর্গমূল হয়ে যাবে। আই হোপ এটা তোমরা জানো। অর্থাৎ আমি এটাকে ভাঙা লিখলাম আর বাই এক্স মাইনাস 1। কোন যদি ভাই আর বাই এক্স ওয়ান √5/2। এখন প্রশ্ন ভাই তোমাদের আর এর মানটা দেওয়া থাকবে। ধরে নি এখানে আর এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। অবশ্যই ভাই এটাকে মিটারে ট্রান্সলেট করে দিবা। মিটার 0.05
এক্স। কোন এক্স কে যদি আর গুণন কইরা দিই, এটা সিম্পলি ক্যালকুলেশন হিসাব করা উত্তর বাই করে ফেলবা। তাইলে 2 কুলম থেকে এত মিটার দূরত্বে কি হবে ভাইয়া? প্রাবল্য শূন্য হবে। কোন যদি ভাইয়া আরেকটা সিনারিও চিন্তা করে নি, অর্থাৎ এখানে আরেকটা কেস আছে। অর্থাৎ 5 কুলম থেকে ভাইয়া ধরে নি এক্স মিটার দূরত্বে 1 কুলম অবস্থিত। অবশ্যই +1 কুলম আমি এখানে কেন ধরে নিয়েছি তোমরা বুঝতে পারছো, কারণ ওইটা ধরে নিই এটা হচ্ছে এ বিন্দু, আর এটা বি বিন্দু, এটা সি বিন্দু। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি সি বিন্দুতে প্রাবল্য শূন্য, আর সি বিন্দুটা ভাইয়া বি বিন্দু থেকে এক্স মিটার দূরত্বে অবস্থিত। সি বিন্দুটি ভাইয়া বি বিন্দু থেকে এক্স মিটার দূরত্বে অবস্থিত। ধরে নি এ বিন্দু থেকে বি বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে আর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা 1 সেন্টিমিটার হলে বি বিন্দু থেকে যদি সি বিন্দু দূরত্ব 1 সেন্টিমিটার হয়, তাহলে ডেফিনেটলি এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হবে 5 + x সেন্টিমিটার। বা ধরে নাও তুমি এটাকে মিটার ধরে নাও, 0.5 মিটার। তো 0.05 + x মিটার দূরত্বে সি বিন্দুটা অবস্থিত। এখন ভাইয়া প্রাবল্য শূন্য হতে হলে ভাইয়া বল সমান হতে হবে, কারণ এরা একে অপরের বিপরীত না হলে কোনোদিন ভাইয়া বলতো ভাইয়া, এরা একে অপরের বিপরীত না হলে ভাইয়া কোনোদিন প্রাবল্য শূন্য হবে। প্রাবল্য কখন শূন্য হবে? যখন নেট ফোর্স শূন্য হবে। অর্থাৎ যদি এফ নেট ফোর্স যদি বাইর করতে চাই F2 - F1 বা F1 ডিফারেন্স F2, অর্থাৎ F1 আর F2 এর পার্থক্য যদি ভাইয়া শূন্য না হয়, তাহলে ভাইয়া কোনোদিন প্রাবল্য শূন্য হবে না। যদি ভাইয়া এদের পার্থক্য যদি শূন্য হয়, তাহলে ডেফিনেটলি ভাইয়া F1 = F2 হবে। কেন? কারণ ভাই এদের পার্থক্যই শূন্য। এখন যদি ভাইয়া যেহেতু এদের বল সমান, অর্থাৎ এই 10 কুলম চার্জ প্লাস 1 কুলমকে কি করবে? যেহেতু এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাইলে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের মান আমরা ধরে নিচ্ছি এফ বলে বিকর্ষণ করতেছে। যেহেতু এটা নেগেটিভ, তাইলে এই +1 কুলমকে কি করবে ভাইয়া? যেহেতু নেগেটিভ আর পজিটিভ, তাইলে পজিটিভকে কি করবে ভাইয়া? আকর্ষণ করবে। ধরে নিই এখানে আকর্ষণ করতেছে এফ বি বলে। এখন যদি ভাই আমরা যদি দুইটাকে সমান ধরে নিই, এফ এ = এফ বি, তখন কি পাবো? কুলম্বের সূত্র অনুযায়ী ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, এই এফ এ দিচ্ছে কে? এই কিন্তু দিচ্ছে ভাই এফ এ, আর এফ বি দিচ্ছে কে? এই বি। দেখতে পারছো এই বলটা যেই পাশে, এই বলটা কিন্তু বিপরীত পাশে। এইটা কিন্তু না হলে কোনোদিন ভাইয়া তুমি এফ এ সমান এফ বি লিখতে পারতা না। যেহেতু এরা বিপরীত, তাই ভাইয়া তুমি লিখতে পারছো এফ = এফ বি। এখানে আমরা শুধুমাত্র মান বিবেচনা করতেছি, এই সূত্রের মধ্যে শুধুমাত্র মান বিবেচনা করতেছি। অর্থাৎ এখানে যে -5 কুলম, ওই 5 এখানে শুধুমাত্র মান বিবেচনা করতেছি। দ্যাটস ওয়াই ভাই আমরা ওই মাইনাসটা বিবেচনা করব না। এফ এ 10 × 1, আর দৈর্ঘ্য কত ভাইয়া? এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব, এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্বটাই হচ্ছে ভাইয়া আর, আর হচ্ছে 0.05, আবার বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে এক্স। তাইলে এ থেকে টোটাল সি বিন্দু দূরত্ব কত? 0.05 + x মিটার। কোন বি? এখানে -5 কুলম আছে ভাই। আমরা এখানে ভাই শুধুমাত্র
মান বিবেচনা করতেছি না ভাই, আমরা ভাই এখানে সাইন বিবেচনা করতেছি না, আমরা শুধুমাত্র এখানে মান বিবেচনা করতেছি, তাই আমরা এখানে মাইনাস সাইনটা দিব না। 1 কুলম। আর বি থেকে সি বিন্দু দূরত্ব কত? x মিটার, x স্কয়ার। কোন কে কে গেসিং 1 1 গেসিং। মানে যদি পার্শ্বীকরণ করে দিই 10 5 যদি দুইটার পাশটাকে স্কয়ারটা যদি সমান চিহ্নের ওই পাশে পাঠাই দিই তাহলে 5 2 1 কে যদি এই পাশে পাঠাই দিই অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করে আনি কেন ভাই তোমরা ভাই সিম্পলি আনসার পেয়ে যাবে। তাইলে ভাইয়া দুইটা কেস হওয়া সম্ভব, কোথায় প্রাবল্য শূন্য হবে আমি ভাইয়া তোমাদেরকে ভাইয়া কেস দুটাই ভাইয়া সুন্দর করে ভাইয়া দেখাই দিচ্ছি। এবার আসো ভাইয়া বিভব। যদি বিভব চিন্তা করে নি, এখানে একটা ভাইয়া ক্ষেত্র সৃষ্টি করবে, একটা চার্জ। ধরো ভাইয়া এটা ক্ষেত্র সৃষ্টি করছে, এখানে আছে ভাইয়া কিউ পরিমাণ চার্জ আছে ধরে নাও, এখানে ভাইয়া চার্জ আছে কিউ পরিমাণ, এই কিউটা হচ্ছে ভাইয়া ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এখন ভাইয়া তোমাকে বলবে এইখান থেকে ভাইয়া আর দূরত্বে কিউ চার্জের কেন্দ্র থেকে আর দূরত্বে এই বিন্দুতে ভাইয়া বলবে বিভব কত। প্রশ্নের মধ্যে বলবে, এখানে অবশ্যই প্রশ্নের মধ্যে তো অবশ্যই এটা বলবে না, প্রশ্নের মধ্যে তো অবশ্যই আদানের মান দেওয়া থাকবে আর এই দূরত্বটা থাকবে। তখন এই বিভবের মানটা হবে ভাইয়া আর, অর্থাৎ কিউ আদান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভবের মান বের করার সূত্র এটা। এই সূত্রটা কথা বলে ভাইয়া, এই সূত্রটা কথা বলে আমাকে যদি ভাইয়া তোমরা যদি কিউ আদান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে রাখো, ওই বিন্দুতে বিভব হচ্ছে ভাইয়া এটা। আর একটা বিভবের সংজ্ঞা থেকে সূত্র আছে, ওইটা হচ্ছে কাজের সূত্র। অর্থাৎ ধরে নাও এটা হচ্ছে অসীম দূরত্ব। এটা কি? অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ধরে নাও অসীম দূরত্ব, আর এখানে ধরে নাও +1 কুলম চার্জ। অসীম দূরত্ব থেকে +1 কুলম চার্জকে এই বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ করতে হয়, আবার দেখো অসীম দূরত্ব থেকে +1 কুলম চার্জকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় ওইটাই হচ্ছে ভাইয়া বিভব। এই সংজ্ঞাটা থেকে ভাইয়া আমরা বিভবের একটা সূত্র পেয়ে থাকি। যদি অসীম দূরত্ব থেকে ভাইয়া কিউ পরিমাণ চার্জ আনতে যায় তাইলে আমাদের কাজ হবে ডব্লিউ। যদি ভাইয়া অসীম দূরত্ব থেকে 1 কুলম চার্জ আনতে যাই তখন ভাইয়া ডব্লিউ/কিউ, অর্থাৎ 1 কুলম চার্জ আনতে কাজ হবে ভাইয়া ডব্লিউ/কিউ পরিমাণ। আর বিভবের সংজ্ঞা অনুসারে এটাও ভাইয়া একটা সূত্র ডব্লিউ/কিউ। তাইলে আমরা ভাই এখানে বিভবের দুইটা সূত্র পেলাম, একটা হচ্ছে বি ইকুয়াল টু কে কিউ/আর, আর একটা হচ্ছে বি ইকুয়াল টু ডব্লিউ/কিউ। বি ইকুয়াল টু ডব্লিউ/কিউ এই সূত্রটা কোথা থেকে এসেছে? এই সূত্রটা এসেছে অসীম দ্রুত থেকে 1 কুলম চার্জকে
এই পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ করতে হয় ওইখান থেকে ভাইয়া এখানে বিভবের দুইটা সূত্র জন্ম নিয়েছে। তড়িৎ প্রাবল্য ও বলের মধ্যে আমরা যে চার্জটা দিই ওই চার্জের মধ্যে শুধুমাত্র মান বিবেচনা করলে হবে। কেন? কারণ ওইটা ভাইয়া ভেক্টর রাশি। যেহেতু ভাই এটা বিভব একটা ভাই স্কেলার রাশি, দ্যাটস ওয়াই ভাইয়া তোমাদের এখানে কিউর মান যদি -80 কুলম থাকে তোমাকে মাইনাস সাইন সহ বসাতে হবে। এখানে ভাইয়া তুমি ভাই শুধুমাত্র মান বিবেচনা করে বললে হবে না, কারণ ভাই এটা স্কেলার রাশি। স্কেলার রাশিতে মান ও দিক এগুলো বিবেচিত হয় না, স্কেলার রাশি শুধুমাত্র মান নির্দেশ করে। দ্যাটস ওয়াই ভাইয়া এখানে কিউ এর মান যদি প্রশ্নের মধ্যে -80 কুলম থাকে তোমাকে অবশ্যই মাইনাস সাইন সহ বসাতে হবে। এবার ভাই আরেকটা টপিক আছে, ওইটা হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিটর। ক্যাপাসিটর কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আদান প্রয়োজন তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। কি বলছে ভাইয়া? কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আদান প্রয়োজন তাকে উক্ত পরিবাহীর কি বলে ভাইয়া? ধারকত্ব বলে। অর্থাৎ কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আদান লাগে বা দরকার তাকে উক্ত পরিবাহী কি বলে ভাইয়া? ধারকত্ব বলে। ধরো কোন পরিবাহীর বিভব বৃদ্ধি করতে আদান লাগে কিউ পরিমাণ, তাইলে 1 ভোল্ট বৃদ্ধি করতে ভাইয়া কতটুকু আদান লাগবে? কিউ বাই বি পরিমাণ। এটাই হচ্ছে ভাইয়া ধারকত্ব। তার ধারকত্বের সংজ্ঞা অনুসারে কি বলা হয়েছে? কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আদান লাগে তাকে উক্ত পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিটর বলে। কোন পরিবাহীর বিভব বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ আদান দরকার তাইলে 1 ভোল্ট বৃদ্ধি করতে ভাই আদান প্রয়োজন কিউ বাই বি পরিমাণ। তাইলে সংজ্ঞানুসারে ধারকত্বের সূত্রটা দাঁড়াচ্ছে সি ইকুয়াল টু কিউ বাই বি। ধারকত্ব আমরা কখন ব্যবহার করি? ধারকত্বের গঠনটা হচ্ছে মূলত দুটি সমান্তরাল পাতের ভিতর চার্জ জমা করে রাখে। ওই চার্জ ব্যাটারি ইউজ হয় কন্টিনিউয়াস ইলেকট্রন বা চার্জের ফ্লো হওয়ার জন্য। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে চার্জটা ফ্লো হবে। অর্থাৎ হঠাৎ করে যদি আমার উচ্চ ভোল্টেজ দরকার হয় তখন ভাইয়া ব্যাটারি দিতে পারবা না। কিন্তু যদি আমরা যদি ধারকত্বের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের মোবাইলের যে ফ্ল্যাশ লাইট ইউজ করা হয় ওই ফ্ল্যাশ লাইটের মধ্যে ভাইয়া কম সময়ে উচ্চ আলো প্রয়োজন, অর্থাৎ কম সময়ে উচ্চ বিভব প্রয়োজন। ওই উচ্চ বিভবের জন্য আমরা আমাদের মোবাইলের ফ্ল্যাশের মধ্যে কিন্তু ভাইয়া ধারকত্ব পয়েন্টটা ইউজ করা হয়। এটা কিন্তু হয়ে গেল ভাইয়া ধারকত্বের ক্ষেত্রে। এবার যদি ভাই আমরা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব কত এটা যদি বের করতে চাই, ধরে নি এই বৃত্তাকার পরিবাহীতে কিউ পরিমাণ চার্জ রয়েছে কেন্দ্র থেকে, অর্থাৎ ব্যাসার্ধটা হচ্ছে আর। আমরা বিভবের সংজ্ঞা অনুসারে কি জানি? আমরা বিভবের সংজ্ঞা অনুসারে ভাই জানি কেন্দ্র থেকে আর বিন্দু দূরত্বে কোন পয়েন্টের বিভব কত হবে। অর্থাৎ
এই কেন্দ্র থেকে ভাইয়া আর একক দূরত্বে কোনো পরিবাহীর বিভব হবে বি ইকুয়াল টু কে ওই পরিবাহীর আদান থেকে আর একক দূরত্বে আর ভাইয়া ধারকত্ব কত হবে সি ইকুয়াল টু কিউ বাই বি। অর্থাৎ উক্ত গোলাকার পরিবাহীর আদানকে যদি উক্ত গোলাকার পরিবাহীর বিভব দ্বারা ভাগ কইরা দাও তাইলেই কিন্তু ভাইয়া তোমরা ধারকত্ব পেয়ে যাবে। এখন ভাইয়া তুমি যদি ভাইয়া এই বিভবের মানটা একটু বসাই দাও তাইলে কিউ কিউ গেসিং থাকবে আর বাই কে। অর্থাৎ বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে ভাইয়া ধারকত্বের সূত্রটা হবে সি ইকুয়াল টু আর বাই কে। এখানে সিটা হচ্ছে ধারকত্ব আর আরটা হচ্ছে বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ যত বেশি ধারকত্ব তত বেশি। আর এই কেটা তো অবশ্যই মাধ্যমের উপর নির্ভর করে। কিন্তু ভাইয়া শূন্য মাধ্যমে আমরা জানি কে এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা কিন্তু ভাইয়া হয়ে গেল এক ক্যাপাসিটরের ক্ষেত্রে। ধরে নিয়ে একটা গোলাকার পরিবাহীর মধ্যে তুমি 1 কুলম্ব চার্জ রাখলে, 2 কুলম্ব চার্জ রাখলে, 3 কুলম্ব চার্জ, 4 কুলম্ব চার্জ রাখবা। একটা নির্দিষ্ট মাত্রায় রাখার পর ধরে নাও এখানে প্লাস 5 কুলম্ব চার্জ রয়েছে অথবা +6 কুলম্ব চার্জ রয়েছে। এখন যদি ভাইয়া তুমি যদি বাইরে থেকে আরেকটা +1 কুলম্ব চার্জ নিয়ে আসো, অবশ্যই এই পজিটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে যেহেতু সমধর্মী। তখন যখন বিকর্ষণ করবে এই পজিটিভ চার্জকে আনতে যখন কাজ করতে হবে, অর্থাৎ এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, তখন এই পজিটিভ চার্জের মধ্যে একটা শক্তি স্টোর হবে। ওই শক্তি নাম দিয়ে থাকি হচ্ছে আমরা ভাইয়া সঞ্চিত শক্তি। এই সঞ্চিত শক্তি ইউ এর মান হচ্ছে ভাইয়া, সঞ্চিত শক্তিকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশিত করি ½ cv²। অর্থাৎ এই পরিবাহীর ধারকত্বকে, অর্থাৎ আমরা ধরে নিই এই পরিবাহীর ধারকত্ব সি এবং এই পরিবাহীর বিভব বি এবং এই পরিবাহীর ব্যাস হচ্ছে আর। ধরে নিই এই পরিবাহীতে আদান রয়েছে কিউ পরিমাণ। এখন আমরা যদি আস্তে আস্তে মান বসাই দিই তাইলে হয়ে যাবে। এখন যদি বি এর মান আমরা আগের স্লাইডে দেখেছি, বি এর বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে বি এর মান ছিল কে ইন্টু কিউ বাই আর স্কয়ার, ওইটার হোল স্কয়ার। আর ভাইয়া বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে ভাইয়া সি এর মান ছিল আর বাই কে, কিউ স্কয়ার আর কিউ আর স্কয়ার কে বাই 2 কিউ স্কয়ার বাই আর স্কয়ার। অনুরূপ ভাবে যদি ভাইয়া আমরা এখানে বি এর মান না বসাই, শুধুমাত্র সি এর মান বসাই দিই, তাইলে সূত্রটার দ্বারা হচ্ছে আর বাই কে বি স্কয়ার। এরকম করে তোমার যদি সি আর বি এর মান জানা থাকে অথবা প্রশ্নের মধ্যে যদি সরাসরি দিয়ে দেয় তাইলে তো এই সূত্রটা ইউজ হবে। যদি প্রশ্নের মধ্যে সরাসরি দিয়ে না দেয় তাইলে কিন্তু ভাইয়া আগের স্লাইড থেকে তুমি মানগুলো কিন্তু ভাইয়া এভাবে বের করে নিয়ে আসতে পারবে। আরেকটা সূত্র রয়েছে ভাইয়া কিউ ইকুয়াল টু সিবি, মনে রাখবা
সিবি, কিউ ইকুয়াল টু সিবি, অর্থাৎ আদানের পরিমাণ ধারকত্বকে যদি ধরে নাও এই পরিবাহীর আদান কিউ, এই পরিবাহীর ধারকত্ব সি এবং এই পরিবাহীর ভোল্টেজ হচ্ছে বি। তুমি যদি সি আর বি কে যদি যোগ কইরা গুণ কইরা দাও তাহলে কিন্তু ভাইয়া তুমি কি পাবা, আদান পাবা। যেমন তুমি যদি এই সূত্র থেকে এক লাইন আর গুণন করো তাইলেই হবে। এভাবে ভাইয়া তোমরা ভাইয়া এই স্লাইড থেকে ভাইয়া বৃত্তাকার থেকে তুমি সিম্পলি এখানে একটা একটা মান বসাই ভাইয়া তুমি এখান থেকে সূত্র প্রসারণ করতে পারবে। কিন্তু ভাই সঞ্চিত শক্তির মূল সূত্রটা হচ্ছে হাফ সিভি স্কয়ার। এবার কিন্তু আমরা শুরু করতেছি স্থির তড়িতের গাণিতিক অংশটুকু। এখানে বলা হয়েছে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে। ফার্স্ট অফ অল দেখো এই বস্তুটার চার্জের পরিমাণ কত ভাইয়া, কিউ ইকুয়াল টু -10। আর এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে, কতটি ইলেকট্রন আছে, আর আমরা জানি চার্জ কিউ সমান এনই। অবশ্যই ইলেকট্রনের চার্জের মান আমাদের কিন্তু ভাইয়া জানা আছে কত, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম এখানে মাইনাস সাইনটা ইউজ করার দরকার নাই। কেন? কারণ ভাইয়া এখানে যখন কতটি ইলেকট্রন আছে, সংখ্যা কতটি ইলেকট্রন আছে, এখানে কি আমি বলতে পারবো -5টি ইলেকট্রন আছে? দ্যাটস ওয়াই ব্রো আমাদের এখানে ভাইয়া মাইনাস সাইনটি ইউজ করার দরকার হয় না। আবার কিন্তু এখানে যে আদানটা রয়েছে ওইটা হচ্ছে -10 কুলম্ব। যদি এখানে মাইনাস বসাই দিই তাহলে তো ভাইয়া সংখ্যাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে শুধুমাত্র কিউ ইকুয়াল টু এনই এই সূত্রটাতে আমরা শুধুমাত্র কি বিবেচনা করবো ভাইয়া, মান বিবেচনা করব। এন ইকুয়াল টু কিউ বাই ই। এখন ভাই কিউ এর মান কত ভাইয়া, 10, আর ই এর মান কত ভাইয়া, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাতে ভাই আমরা এখানে শুধুমাত্র মান বিবেচনা করতেছি, কারণ ইলেকট্রন কয়টি রয়েছে সংখ্যা, এই সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না। দ্যাটস ওয়াই ব্রো আমরা শুধুমাত্র মানটা বিবেচনা করতেছি। এখানে ক্যালকুলেশন করে আনসারটা লিখে দিবে। এখন বলা হয়েছে Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন Q1 তো ভাই 100 কুলম্ব আর Q2 তো ভাই -80 কুলম্ব। অবশ্যই পজিটিভ আর নেগেটিভ চার্জ কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মানটুকু কত, এই আকর্ষণ বলের মানটুকু হচ্ছে ভাইয়া কে Q1 Q2 বাই আর স্কয়ার। তোমরা জানো কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, যার মান 10 × 10⁹, আর Q1 Q2 এর মান কত ভাই 100। এখন Q2 -80 কুলম্ব। এখানে তো ভাইয়া মাইনাস হবে না, কারণ আমরা শুধুমাত্র মান বিবেচনা করতেছি। যেহেতু বল একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে ভাই আমরা শুধুমাত্র মান বিবেচনা করব, আমরা এখানে সাইন দিব না। তাই আমরা শুধুমাত্র এই Q2 ইকুয়াল টু -80 কুলম্ব ভাই আমরা এখানে শুধুমাত্র মানটা বিবেচনা করে নিচ্ছি। এই মানটা হচ্ছে 80, আর দূরত্ব Q1 আর Q2 দূরত্বটা কিন্তু ভাই আমাদের বের করতে বলতেছে, ওইটা হচ্ছে ডি স্কয়ার আর ইকুয়াল টু ডি স্কয়ার। আর এফ এর মান ভাইয়া প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ওইটা কত ভাই 4.5 × 10⁻12 নিউটন। 4.5 × 10⁻12 নিউটন। এখান থেকে ভাই আমরা সিম্পলি যদি ডি স্কয়ারের মানটা যদি ক্যালকুলেশন করে নিই, into 4.5 × 10⁻12 9 × 10⁻9 100 × 80 4.5 × 10⁻12 মানটা দাঁড়াবে হচ্ছে ভাইয়া 60 মিটার। আর ডি ইকুয়াল টু √16/4 মিটার। অর্থাৎ Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভাইয়া অনলি 4 মিটার। এখন বলা হচ্ছে Q এর মান কত হলে F2 = 4 F1 হবে। প্রথমে ভাই আমরা F1 এর মানটা বাই করি,
দ্বিতীয়ত আমরা F2 এর মানটা বের করব, তারপর যে শর্তটা রয়েছে ওই শর্তটা পূরণ করার চেষ্টা করব। এখন যদি প্রথমে F1টাই বের করার চেষ্টা করি, F1 ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কয়ার। কে এর মান আমরা জানি 9 × 10⁻⁹, অথবা তোমরা এখানে বসাই দাও 9 × 10⁹, আর Q1 এর মান কত 60 30 কুলম্ব, আর আর এর মান কত ভাইয়া 1 স্কয়ার। এখান থেকে ভাই আমরা বলের মানটা কত পাবো, অর্থাৎ বিকর্ষণ বলের মান যেহেতু পজিটিভ পজিটিভ, দ্যাট মিনস এটা ভাইয়া বিকর্ষণ বলের মান। এখান থেকে ভাই আমরা বিকর্ষণ বলের মানটা পেয়ে যাবো হচ্ছে 60 × 30 1.62 × 10⁻13 নিউটন। এটা হচ্ছে ভাইয়া F1 এর। এবার আমরা বের করব F2। F2 ইকুয়াল টু কে Q1 Q2, অর্থাৎ আমরা কুলম্বের সূত্রটা লিখতেছি আর স্কয়ার। Q এর মান হচ্ছে 9 × 10⁹9, Q1 Q2 এর মান কত Q আর 2Q, Q আর 2Q, আর আর এর মানটা কত ভাইয়া 2 স্কয়ার 2 2। 9 কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করে দাও 4.5 পাবা, তো 10⁹9 Q স্কয়ার। এখন সত্যটা কি ছিল ভাইয়া, সত্যটা ছিল F2 ইকুয়াল টু কত 4F1, F2 ইকুয়াল টু 4F1। F2 বলের মানটা কত হবে ভাইয়া 4.5 × 10⁹9 Q স্কয়ার, আর 4F1, আর F1 এর মানটা কত 1.62 × 10⁻13 নিউটন। আমরা যদি এখান থেকে ভাই সিম্পলি কিউ স্কয়ার এর মানটা ক্যালকুলেশন করে দেখি, 4 × 1.62 × 10⁻13 4.5 × 10⁻9, আমরা সিম্পলি এখান থেকে ভাই পাবো 1.4 × 10⁻4। এবার যদি আমরা কিউ এর মানটা ক্যালকুলেশন করে দেখি 1.2 × 10 স্কয়ার, অর্থাৎ কিউ এর মান 1.2 × 10 স্কয়ার কুলম্ব হলেই কি F2 = 4F1 হবে। তো বলা হয় সি এর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। সি এর উপর ক্রিয়াশীল বলের না, এইখানে সি কে ভাইয়া 80 কুলম্ব কি করবে, যেহেতু সি একটা 100 কুলম্ব অর্থাৎ পজিটিভ, পজিটিভকে কি করবে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের মানটা হচ্ছে ভাইয়া F1 দ্বারা সংজ্ঞায়িত করতেছে। আর -20 কুলম্ব 100 কুলম্ব কি করবে, মাইনাস পজিটিভকে নিজের দিকে আকর্ষণ করবে। ওই আকর্ষণ বলের মান আমরা ডিফাইন করতেছি F2 দ্বারা। এখন সি এর উপর ক্রিয়াশীল বলেন না, আমরা প্রথমে F1 করব, সেকেন্ড অফ অল আমরা F2 করব। F1 বিকর্ষণ করতেছে কে ভাইয়া এ, আর ভাইয়া আকর্ষণ করতেছে কে বিসি। তাই আমরা প্রথমে FSE বের করব, তারপর FBC বের করব, তারপর ওই দুইটা বলের লব্ধি হবে কি সি এর উপর ক্রিয়াশীল বলের মান। প্রথমে যদি আমরা FAC বের করি K × Q1 Q2 বাই আর স্কয়ার। কে এর মান কত 9 × 10⁻9, Q1 Q2 এর মান কত, অর্থাৎ FSE এর ক্ষেত্রে 80 কুলম্ব আর 100 কুলম্ব, 80 কুলম্ব আর 100 কুলম্ব। আর এর মান কত 20 25 45 হোল স্কয়ার নিউটন। তাহলে কত নিউটন হবে 9 × 100 45 হোল স্কয়ার, 3.55 × 10⁻10, 3.55 × 10⁻10 নিউটন। এখন এই বি অর্থাৎ -20 কুলম্ব, -20 কুলম্ব 100 কুলম্ব কি করবে আকর্ষণ করবে। ওই আকর্ষণ বলের মানটা যদি একটু বাইর করে দেখি, FBC = K Q1 Q2 আর স্কয়ার। কে এর মান কত 9 × 10⁻9, আর Q1 Q2 এর মান কত 20 100,
এখানে ভাই আমরা -20 কেন বসালাম না, কারণ এটা বল, আমরা বল একটা ভেক্টর রাশি, তাই আমরা শুধুমাত্র মান বিবেচনা করতেছি। যদি এটা যদি বিভব হতো তাইলে আমরা চিহ্ন সহকারে কি করতাম ভাইয়া, বসাইতাম। আর বি আর সি এর মধ্যে দূরত্বটা কত, 25 মিটার। তাহলে সিম্পলি এখান থেকে বলের মানটা পাইয়া যাও। বলের মানটা কত হবে, 2.88 into 10 to the power 10, 2.88 into 10 to the power 10 নিউটন। এখন সি এর উপর ক্রিয়াশীল বলের মান, সি এর উপর দুইটা বল ক্রিয়াশীল রয়েছে, একটা হচ্ছে F2 আর একটা হচ্ছে F1, দুইটা কিন্তু দুই পাশে, দ্যাট মিনস এখানে F নেট বের করতে হবে। সুতরাং F নেট অর্থাৎ লব্ধি বলের মান, F নেট বলতে কি বোঝানো হয়, F নেট বলতে বোঝানো হয় হচ্ছে ভাইয়া লব্ধি বলের মান। যেহেতু দুইটা দুই পাশে, তাইলে বড়টা থেকে ছোটটা যদি বাদ দিই তাইলে কি লব্ধি বলের মানটা ইজিলি পাওয়া যাবে। FSE যদি থেকে FBCটা যদি বাদ দিয়া দিই তাহলে কি পাবো, 3.55 into 10 to the power 10 minus 2.88 into 10 to the power 10 নিউটন। 3.55 minus 2.88, 3.55 into 10 to the power 2.88 into 10 to the power 6.7 into 10 to the power 9, 6.7 into 10 to the power 9 নিউটন। অর্থাৎ সি এর উপর ক্রিয়াশীল বলের মান, সি এর উপর কিন্তু ভাইয়া প্রথমে দুইটা বল ক্রিয়াশীল ছিল, একটা হচ্ছে FSE, এটা হচ্ছে বিকর্ষণ বল, আরেকটা হচ্ছে ভাইয়া FBC, যেটা হচ্ছে ভাইয়া আকর্ষণ বল। কোনটা বিকর্ষণ কোনটা আকর্ষণ এটা কিভাবে বুঝছি, সমধর্মী চার্জ হলে বিকর্ষণ বল আর বিপরীতধর্মী চার্জ হলে ভাইয়া আকর্ষণ বল। এই দুইটা বলের লব্ধি F নেট, বড়টা থেকে ছোটটা বাদ দিয়েছি, অর্থাৎ এই বলের উপর শুধুমাত্র এই মানটাই কি ক্রিয়াশীল। অর্থাৎ ধরে নাও একটা বস্তুর উপর ধরো এইদিকে 5 নিউটন বল ক্রিয়াশীল আর এদিকে 2 নিউটন বল ক্রিয়াশীল। এখন বলতেছি এই বস্তুর উপর ডান দিকে 5 নিউটন বল ক্রিয়াশীল, বাম দিকে কত, 2 নিউটন বল ক্রিয়াশীল। এখন লব্ধি কত হবে, এখন লব্ধি বল হচ্ছে বড়টা কিছু সিম্পলি ভিউ, অর্থাৎ 3 নিউটন। অর্থাৎ সি এর উপর ক্রিয়াশীল বল তো দুইটা আছে, বাট আমি কি দুইটাই লিখবো না, আমরা শুধুমাত্র লব্ধিটাই নিব। লব্ধি বলতে বড়টা থেকে ছোটটা 3 নিউটন, দ্যাট মিনস এটা এদিকে 3 নিউটন বলে ক্রিয়াশীল, অর্থাৎ এটাকে কাটাই দিবে, কারণ এটা কিন্তু 5 নিউটন আর এটা 2 নিউটন, 5 নিউটন 2 নিউটনকে 5 নিউটন কাটাই দিয়ে 3 নিউটন দিকে সামনের দিকে কি হবে ভাইয়া, অগ্রসর হবে। এবার বলতেছে এসি বরাবর বি এর অবস্থানের পরিবর্তনে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হওয়া সম্ভব কিনা। ধরো এটা হচ্ছে এ বস্তু আর এটা হচ্ছে বি বস্তু আর এটা হচ্ছে সি বস্তু। অর্থাৎ এটা হচ্ছে এ বস্তু আর এটা বি বস্তু আর এটা সি বস্তু। এখন বলতেছে এসি বরাবর বি এর অবস্থানের পরিবর্তনে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হবে কিনা। এ বলের মান কত ভাইয়া, 80 কুলম, আর বি বলের মান কত, -20 কুলম, সি বলের মান কত, 100 কুলম। এখন বলতেছে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হবে কিনা। সি এর উপর লব্ধি বলের মান শূন্য হবে মানে কি, আমি একটা উদাহরণ দিয়ে বুঝে দিই। ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুর উপর এইদিকে 5 নিউটন বল ক্রিয়াশীল আর এদিকে কি 5 নিউটন বল ক্রিয়াশীল। এই দুইটা বলের লব্ধি এফ নেট কত হবে, এফ নেট হবে ভাইয়া 5 - 5
দ্যাট মিনস কি হয়ে গেল ভাইয়া, শূন্য শূন্য নিউটন হয়ে গেল। অর্থাৎ দুইটা বলকে ক্রিয়াশীল করে এফ নেট কত হয়ে গেল, শূন্য নিউটন হয়ে গেল। এখন বলছে এসি বরাবর বি এর অবস্থানের পরিবর্তে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হওয়া সম্ভব কিনা। বলা হচ্ছে বি এর অবস্থান পরিবর্তন, অর্থাৎ আমরা এখানে বি এর অবস্থান পরিবর্তন করব। ধরে নিই আমরা এসি বরাবর মোট দূরত্ব কত, 20 মিটার, 25 মিটার, দ্যাট মিনস 45 মিটার। এটা হচ্ছে এসি বরাবর মোট দূরত্ব। ধরে নিই আমরা এই 80 কুলম থেকে এক্স মিটার দূরত্বে বি বিন্দুটা স্থাপন করলে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হওয়া সম্ভব। যদি এটাকে এক্স ধরে নিই তাহলে এটা কত হবে, টোটাল কত, টোটাল হচ্ছে 45 মিটার। 45 থেকে যদি এক্স বাদ দিয়ে দিই তাহলে এটা দাঁড়াবে 45 মাইনাস এক্স মিটার। এখন সি এর উপর কি ভাইয়া, সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বল। সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বল বলতে এখানে এ আর বি সি এর উপর দুইটা বল সৃষ্টি করবে। যেহেতু এও পজিটিভ সিও পজিটিভ, তাইলে এ আর সি সৃষ্টি করবে, ওইটা হচ্ছে বিকর্ষণ বল। আর বি যেহেতু নেগেটিভ আর সি যেহেতু 100 কুলম, অর্থাৎ নেগেটিভ পজিটিভ, তাইলে আকর্ষণ করবে। অর্থাৎ বি কি করবে, আকর্ষণ করবে। কোন বলে, এফ বিসি দিয়ে। আর এ কি করবে, বিকর্ষণ করবে। কোন বল দিয়ে, এফ বিসি, না এফ এসি দিয়ে। এবার যদি আমরা এফ এসি আর এফ বিসির মানটা যদি একটু নির্ণয় করে দিই, এফ এসি এর মানটা কত হবে, কে Q1 Q2 আর স্কয়ার। কে এর মান কত, 9 ইন্টু 10⁴ 9। আর চার্জ দ্বয়ের মান কত, 80 কুলম। আর এইদিকে চার্জের মান কত, 100 কুলম। আর দূরত্ব কত এ থেকে সি এর মধ্যে, x 45 মাইনাস এক্স, যদি দুইটাই যোগ কইরা দিই 45 হোল স্কয়ার। যদি এটা একটু ক্যালকুলেশন কইরা দিই তাইলে কত পাবো, এই বলটার দাঁড়াচ্ছে হচ্ছে 3.55 ইন্টু 10⁻10 নিউটন। এবার এফবিসি হচ্ছে -20 কুলম। 100 কুলমকে নিজের দিকে কি ঠেনে নিবে। এই ঠেনে নেওয়ার যে আকর্ষণ বলের মান, ওইটা দাঁড়াবে কে Q1 Q2 আর স্কয়ার। কে এর মান কত, 9 ইন্টু 10⁻⁴ 9। আর এটা হচ্ছে -20। আমি বলেছিলাম বলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মান বিবেচনা করবে, 20। আর Q2 কত, 100। আর এটা কত, 45 মাইনাস এক্স হোল স্কয়ার। যদি লব্ধি বলের মান শূন্য হতে হয় তাইলে এই দুটি বলের মান কি হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ সি এর উপর যদি লব্ধি বলের মান শূন্য হইতে হয়, কি বলছি, সি এর উপর যদি লব্ধি বলের মান শূন্য হইতে হয় তাইলে সি এর উপর আকর্ষণ অর্থাৎ বিপরীতধর্মী দুটি বলের মান সমান হইতে হবে, নাইলে লব্ধি শূন্য হবে না। অর্থাৎ এখানে কি বলছে, সি এর উপর লব্ধি বলের মান শূন্য। দ্যাট মিনস সি এর উপর ক্রিয়াশীল বিপরীতধর্মী দুটি বলের মান অবশ্যই সমান হতে হবে। তাইলে এবার যেহেতু এফ এসি ইকুয়াল টু এফ বিসি হবে, কারণ লব্ধি বলের মান যদি শূন্য হতে হয় তাইলে বল দুটো অবশ্যই সমান হতে হবে। সি ইকুয়াল টু এফ বিসি। এফ এসির মান কত, 3.55 ইন্টু 10⁻10 নিউটন। এফ বিসির মান কত, 9 ইন্টু 10⁻9 20 ইন্টু 100 45
মাইনাস এক্স হোল স্কোয়ার। এখান থেকে সিম্পলি আমি এক্স এর মানটা যদি বাইর করে নিয়ে আসি, কিভাবে ভাব বাইরে করবো এটাও দেখাই দিচ্ছি। 45 মাইনাস এক্স হোল স্কোয়ার 9 into 10 to the 4 9 20 into 100 3.55 into 10 to the 4 10। যদি বর্গমূলটা যদি ওই পাশে পাঠাই ক্যালকুলেশন কইরা দেখি 9 into 10 to the 4 9 into 20 into 100 3.55 into 10 to the 4 10 তো 2.25 আর এখান থেকে যদি x এর মানটা হিসাব কইরা নেই 45 minus 2.25 what that 42.75 মিটার। অর্থাৎ যদি -20 কুলম্বকে 80 কুলম্ব চার্জ হতে 42.75 মিটার দূরত্বে রাখা হয়, তাইলে কি সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান সমান হবে। এবার বলা হয়েছে এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানের রেখা এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে মধ্যকার বলের কি কোনো পরিবর্তন হবে? রেখে দেওয়ার আগে কত ওইটা আগে বের করে ফেলি, কারণ কি বলছে মধ্যকার বলের পরিবর্তন, অর্থাৎ রেখে দেওয়ার আগে একটা, রেখে দেওয়ার পরে আরেকটা। তাইলে এখন যদি স্পর্শ করার আগে স্পর্শ করার আগে বল যদি হয় F1 equal to Q1 Q2 by R square Q1 আর Q2 এর মান কত? আমরা শুধুমাত্র ভাই কি বিবেচনা করব? মান বিবেচনা করব 10 Q2 31 আর এখানে আর এর ক্ষেত্রে ভাই একটু ক্যালকুলেশন করে নিতে হবে। কেন? কারণ এই গোলকের এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? 3 সেন্টিমিটার। আবার এই গোলকের এটার ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার। তাইলে এই আরটা কি এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত মোট দূরত্ব। বাট এটা কত ভাইয়া? এটা কি এটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, আর দুইটার এই দূরত্বটা হচ্ছে ভাইয়া 4 সেন্টিমিটার। তাইলে 3 সেন্টিমিটার 7 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার কত? 11 সেন্টিমিটার। আর 11 সেন্টিমিটারকে যদি আমরা মিটার প্রকাশ করি তাহলে 0.11 হোল স্কয়ার 9 into 10 to the 9 into 2.3 into 10 to the 4 14 নিউটন। 2.3 into 10 to the 14 নিউটন, অর্থাৎ স্পর্শ করার আগে। কারণ স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের পরিবর্তন, অর্থাৎ যদি এই দুটা গোলক স্পর্শ করা হয় তারপর এদেরকে নির্দিষ্ট স্থানে রেখে দেয় তখন বল কত? যেহেতু দুটা চার্জকে স্পর্শ করা হচ্ছে তাদের মধ্যে অবশ্যই কিন্তু ভাইয়া চার্জের আদান প্রদান হবে। এই চার্জের আদান প্রদান অর্থাৎ স্পর্শ করার পর মোট আদান কত হবে? যদি আমরা এটা করি স্পর্শ করার পর মোট আদান
মোট আধান কত হবে ভাইয়া? -10 কুলম্ব প্লাস 31 কুলম্ব, তার 21 কুলম্ব দাঁড়ায়। অর্থাৎ স্পর্শ করার পর মোট আধান দাঁড়ায় কত ভাইয়া? 21 কুলম্ব। তাইলে 21 কুলম্ব, যদি ভাইয়া কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, যদি ভাইয়া এখানে ব্যাসার্ধ দেওয়া না থাকতো, তাইলে স্পর্শ করার পর যদি আমি একটা নির্দিষ্ট স্থানে রেখে দিতাম, তাইলে এদের প্রত্যেকের আধান হতো কত জানো? এটার অর্ধেক। এটার অর্ধেক কত? 10.5। 10.5, অর্থাৎ এদের প্রত্যেকের আধান হতো 10.5 করে। অর্থাৎ এই 10 কুলম্ব হয়েছে 10.5, এই 31 কুলম্ব হয়েছে 10.5। বাট যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাই এই 10.5 কুলম্ব করে আর হিসাব হবে না, কারণ আধান ব্যাসার্ধের উপর কি নির্ভর করে। তাই আমাদেরকে এখানে ব্যাসার্ধও কি বিবেচনা করতে হবে। তাই এখানে আমরা অর্ধেক করে দিতে পারি না, কারণ এখানে ব্যাসার্ধ রয়েছে। যদি ব্যাসার্ধ না থাকতো, তাইলে এই টোটাল আধানকে যদি আমরা অর্ধেক করে দিতাম, অর্ধেক করার পর এগুলোর মানও অর্ধেক অর্ধেক, অর্থাৎ 21 কুলমের এটা হয়ে যেত অর্ধেক, আর এটা হয়ে যেত কি অর্ধেক। অর্থাৎ 30 কুলমের জায়গায় হতো 21/2, আর 10 কুলমের জায়গায় হতো কত? 21/2। তারপরে এদের মধ্যকার বল বের করতাম। যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তাই এই সিস্টেমটা করলে এখানে কার্যকর হবে না, কারণ যেহেতু আধান ব্যাসার্ধের উপর নির্ভরশীল। ধরে নি স্পর্শ করার পর মোট আধান এত হলে, স্পর্শ করার পর এই এ বিন্দুর চার্জ কত? ধরে কিউ এ প্রাইম, এটা অবশ্যই ব্যাসার্ধের উপর নির্ভরশীল। 21 কুলমের ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, টোটাল ব্যাসার্ধ 7। কিন্তু এ বিন্দুর ব্যাসার্ধ কত? অর্থাৎ এ বিন্দুর ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। যখন তোমাদেরকে ব্যাসার্ধ দিয়ে দিবে, তখন কিভাবে ক্যালকুলেশন করতে হবে। দেন কিউ বি প্রাইম কি হবে? টোটাল আধানের ইন্টু মোট ব্যাসার্ধ কত? 3, 4, 7 সেন্টিমিটার। কোন গোলকের? বি গোলকের ব্যাসার্ধ কত? 4, 3, 4, 12 কুলম। এখন যদি আমরা এই দুটার বলটা বের করতে চাই, F2, বলটা কত হবে? কে কিউ এ প্রাইম কিউ বি প্রাইম আর স্কোয়ার। যথাস্থানে রেখে দিলে, যেহেতু যথাস্থানে রেখে দিলে, তার মানে এই দুটার মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন হয় নাই। 9 কুলম, এটা 12 কুলম, আর মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একই 0.11 হোল স্কয়ার। কেন ভাইয়া দূরত্ব একই? কারণ কি ভাইয়া, দেখো যথাস্থানে রেখে দিলে, অর্থাৎ একই স্থানে রেখে দিছে, দুটা গোলক স্পর্শ করাইছে, স্পর্শ করার পর একটা নির্দিষ্ট স্থানে রেখে দিছে। তাই এটা যদি ক্যালকুলেশন করে দিই, 9 × 10⁻10, 9 × 9 × 12.11 হোল স্কয়ার, এটা আসবে 8.03 × 10⁻13 নিউটন। কারণ এদের মধ্যকার বলের পরিবর্তন কোন লিখবে? F2টা অবশ্যই কি F1 থেকে বড়, তো F1 বল থেকে F2 বলটা কি? সুতরাং F1 বলটা F2 থেকে অবশ্যই বড় হবে।